মেহনতি মানুষের কথা বলে, বলে বঞ্চিত শ্রমিকের অধিকারের কথা। আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি, সিলেট জেলা শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব ফয়সাল আহমেদ, উপস্থিত আছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহমুদ সাকিব, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মাহমুদ সুজন ভাই সহ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে আমার সঙ্গে সালাম এবং শুভেচ্ছা। আমাদের মনে রাখতে হবে যে আমরা এই রাষ্ট্রের মালিক। আসলে এই মালিকানা বলতে কি বোঝায়? এই মালিকানা বলতে কি এটা বোঝায় যে আমরা রাষ্ট্রকে বিক্রি করে যাবো? এই রাষ্ট্রের মালিকানা বলতে বোঝায় যে এই রাষ্ট্রের কর্তৃত্ব সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। আমরা এই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে সর্বত্র আজকে আমাদের সেই মালিকানা না থাকার দরুন সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী। কিভাবে? আপনারা চিন্তা করেন, যে ব্যক্তি কোনদিন বাসে উঠে নেয়, যে বাস ভাড়া নিয়ে তার কোনো সমস্যা নেই, তারা বাস ভাড়া নির্ধারণ করে। এই ক্ষেত্রে এই রাষ্ট্রের যারা মালিক তাদের মতামতের গ্রাহ্য করা হয় না। আপনারা দেখবেন যারা কখনো অটো রিক্সা ওঠে না, ব্যাটারি চালিত রিক্সা ওঠে না, ব্যাটারি রিক্সা চালিত রিক্সা চালায় না, বা এটার সাথে তাদের জীবিকার সাথে কোনো সম্পর্ক নেই, তারা বসে বসে সিদ্ধান্ত নেয়, তারা এসি রুমে বসে সিদ্ধান্ত নেয় ব্যাটারি চালিত রিক্সা চলবে না চলবে না। এই যে সর্বক্ষেত্রে আজকে একটা বিশেষ শ্রেণী সব সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকে বেনিফিশিয়ারি গোষ্ঠী কিংবা যেটার সাথে তারা সম্পৃক্ত তাদের কোন মতামতের গ্রাহ্য করা হচ্ছে না। তো এটা না হওয়ার একমাত্র কারণ আজকের এই রাষ্ট্রের মালিকানা আমরা হারিয়েছি। এজন্য আমরা যে কাজগুলো করব সে কাজগুলো ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কর্মসূচি একটা তৈরি করে দিয়েছে আমাদের 21 দফা বাংলাদেশ গণ অধিকার পরিষদ আপনাদের সবার কাছে ইতিমধ্যে পৌঁছে দিয়েছে। সারা বাংলাদেশে আপনার জনগোষ্ঠীর কাছে এই 21 দফাকে পৌঁছে দিতে হবে। আপনারা জানেন প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি থাকে। লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি ছাড়া কোন রাজনীতি হতে পারে না। মাঝি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, ঠিক তেমনি ভাবে কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্য এগুলো ছাড়া কোন রাজনৈতিক দল চলতে পারে না। আমাদের এই 21 দফা সাজানো হয়েছে। এই 21 দফা সাজানোর ক্ষেত্রে ছাত্র যুব শ্রমিক সবার সাথে আলোচনা করা হয়েছে। এখানে সবার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে এখানে তুলে আনা হয়েছে। এইখানে যে 21 দফা রয়েছে সেই 21 দফার মধ্যে আমরা শ্রমিকদের থেকে 15 দফার প্রস্তাবনা দিয়েছিলাম। সেই 15 দফাকে এখানে সংক্ষিপ্ত করে 21 দফার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি এই 21 দফা বাস্তবায়িত হয়, আমি বিশ্বাস করি যে শ্রমিকদের যে 15 দফা সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে এবং এর দরুন স্বাধীনতার 50 বছরে পরে আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, কিন্তু স্বাধীনতার সুফল পাইনি। সেই স্বাধীনতার সুফল পরিপূর্ণভাবে আমরা এই 21 দফা বাস্তবায়নের মাধ্যমে ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা 21 দফাকে আমাদেরকে জানতে হবে। পাশাপাশি আমরা যে 15 দফার কথা বলি,
শ্রমিক অধিকার পরিষদের 15 দফা আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই। বিশেষ করে আমি 3টা পয়েন্ট এখানে উল্লেখ করবো, বক্তব্য দীর্ঘায়িত করবো না, জুমার দিন আমাদেরকে জুমা পড়তে হবে। তো সংক্ষিপ্তভাবে আমি 3টা পয়েন্টে আমাদের শ্রমিক অধিকার পরিষদের 15 দফার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি এইগুলো বাস্তবায়িত হয়, আমি বিশ্বাস করি যে বাকি যে 12টা দফা আছে সেগুলো বাস্তবায়িত হওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। আমাদের পয়লা কথা হচ্ছে শ্রমিকের যে রাষ্ট্রের মালিকানা সেটা নিশ্চিত করতে হবে। যদি শ্রমিকের রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করা যায়, আমি বিশ্বাস করি যে সমস্ত দাবি আদায় করা অত্যন্ত সহজ হবে, পানির মতো স্বচ্ছ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় যেটা আপনারা সবাই জানেন, এই সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। আপনারা জানেন যে ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্বে শ্রমিকদের জন্য একটা অভিন্ন মজুরি কাঠামো আছে, একটা ন্যূনতম অভিন্ন মজুরি কাঠামো আছে। সেই সমস্ত দেশে যদি শ্রমিকরা 1 ঘন্টা পরিশ্রম করে তাদেরকে 1 ঘন্টা মজুরি দেওয়া হয়, সেই 1 ঘন্টার মজুরি নির্ধারিত। তো আমরা চাই সারা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, সরকারি, বেসরকারি সকল শ্রমিকদের জন্য একটা ন্যূনতম অভিন্ন মজুরি কাঠামো। যদি এই অভিন্ন মজুরি কাঠামো বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের শ্রমক্ষেত্রে শ্রমিকের অধিকার আদায়ের ক্ষেত্রে একটি বিপ্লব সংঘটিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয়টা আমাদের 15 দফার মধ্যে সর্বশেষ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই গরিব মানুষের, এই খেটে খাওয়া মানুষের ঘামে শ্রমে অর্জিত অর্থ, যে অর্থ উপার্জনের জন্য এই দেশে মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তাদের ভিটে মাটি বিক্রি করে প্রবাসে যায়, সেখানে মরুভূমিতে কাজ করে, সেখানে জঙ্গলে কাজ করে বাংলাদেশে যে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের একটি বিশাল অংশ এই দেশের চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, নামদারি, বিআইপিরা সেই ইউরোপ আমেরিকাতে আবার পাচার করে। আমরা চাই বাংলাদেশের এই শ্রমিকের শ্রমে ঘামে অর্জিত অর্থ বিদেশে পাচার বন্ধ করতে হবে, এবং যে অর্থ ইতিমধ্যে পাচার হয়ে গেছে সেই অর্থ ফেরত আনতে হবে, এবং সেই অর্থ এই শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির পেছনে কাজে লাগাতে হবে। এখানে যারা আছেন আমাদের কর্মী সমর্থক নেতা কর্মীরা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, পাশাপাশি প্রশাসনের যারা রয়েছেন, তারাও আমাদের সুস্পষ্ট বার্তাগুলো আপনাদের জানাটাও জরুরি। আমরা চাই একটি শ্রমিক বান্ধব রাষ্ট্র। আমাদের উদ্দেশ্য কাউকে ক্ষমতা থেকে হটানো না, কাউকে ক্ষমতায় বসানো না। এই শ্রমিকরা স্বাধীনতার 50 বছরে বারবার ক্ষমতার পালাবদলের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। কখনোই তাদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি, কখনোই তাদেরকে রাষ্ট্রের মালিক হিসেবে গণ্য করা হয়নি। আমরা চাই একটি শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যেই রাষ্ট্রের মালিকানা এই দেশের যেমনি ভাবে শ্রমিকের থাকবে, যেমনি ভাবে সচিবের থাকবে, যেমনি ভাবে ঝাড়ুদারের থাকবে, যেমনি ভাবে ব্যবসায়ীদের থাকবে, সকলে একটা সমান মালিকানা এই রাষ্ট্রের থাকবে। আমরা সেই একটি রাষ্ট্র, সাম্যের রাষ্ট্র চাই, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমরা সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিতে এটি বাংলাদেশ চাই। যদি আমরা সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের পথ অত্যন্ত মসৃণ হবে। আর যদি আমরা দলাদলি, গ্রুপিং এ লিপ্ত হই, অন্তর্কলহে লিপ্ত হই, তাহলে আমরা আমাদের মাকসাদে কোনোদিনও পৌঁছতে পারবো না। আমাদের সারা বাংলাদেশের যিনি আমাদের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তিনি আপনাদের সিলেটের সন্তান, আপনাদের বৃহত্তর সিলেটের সন্তান, হবিগঞ্জের সন্তান। এটা আপনাদের ভাগ্যের বিষয় যে আমরা এমন একজন মানুষকে আমাদের দলের সিপাহী হিসেবে মনোনীত করেছি, যিনি আমাদের এই সিলেটের সন্তান, পাশাপাশি আমাদের সদস্য সচিব যিনি সংস্কার আন্দোলন থেকে আজ অব্দি নেতৃত্ব দিয়ে আসছেন, যার নেতৃত্বের ব্যাপারে সবাই ঐক্যমত্য আছে।
কারোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সেই রেজা কিবরিয়া ভাই এবং নূর ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে যে সামনের গান যাচ্ছি সেটা আমরা শীঘ্রই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। সবাইকে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।